নমস্কার। দৃশ্যকল্পে আপনাকে স্বাগত। সকলে নিশ্চয়ই ভালো আছেন। আমি পলাশ মুখোপাধ্যায়। প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে এসেছি যাওয়া এবং খাওয়ার নতুন আরও একটি পর্ব নিয়ে। ভোর ভোর চলে এসেছি এয়ারপোর্ট 1 নম্বর গেটের 3 মাথার মোড়ে। এখান থেকে ধরে নেব বালি যাওয়ার বাস। গত কয়েকটি সপ্তাহে একটু দূরে বেড়ানোর পর এবারে আবার তুলনায় কাছাকাছি বেড়ানো। আজকের গন্তব্য হুগলির ডুমুরদহ। তাই বালি থেকে ধরে নেব কাটোয়া যাওয়ার ট্রেন। চলে এসেছি বালি স্টেশনে। আগেই বলেছি এদিকে ট্রেন ধরতে হলে আমার বাড়ি থেকে বালি যাওয়াই সুবিধে। দমদম থেকে শিয়ালদহ কাটোয়া লোকাল ধরা যায়, কিন্তু সেটা 8:15 নাগাদ দমদমে। যেতে একটু দেরি হয়ে যাবে। ওই তো প্ল্যাটফর্মে ঢুকছে ব্যান্ডেল লোকাল। এতে বরং আগে ব্যান্ডেলেই চলে যাই, সেখানে পৌঁছে ধরে নেব ব্যান্ডেল কাটোয়া লোকাল। চলে এসেছি ব্যান্ডেলে। এখান থেকে এবার ধরে নেব কাটোয়া লোকাল। ধরে নিয়েছি 8:15 ব্যান্ডেল কাটোয়া লোকাল। মিনিট 20 মধ্যে এই ট্রেন আমায় নামিয়ে দেবে ডুমুরদহে। হুগলি জেলার ব্যান্ডেল কাটোয়া লাইনের একটি প্রাচীন ও আধ্যাত্মিক গ্রাম হল ডুমুরদহ। লোকমুখে প্রচলিত যে অতীতে এই অঞ্চলে প্রচুর ডুমুর গাছ ছিল এবং সেই ডুমুরের বনভূমি স্থানীয় জলাভূমি অর্থাৎ দহ দিয়ে ঘেরা পরিবেশ থেকেই কালক্রমে এই স্থানের নাম হয়েছে ডুমুরদহ। এই গ্রামটি আধ্যাত্মিক ঐতিহ্যের জন্য বিখ্যাত। বিশেষ করে 2 স্বনামধন্য সাধক উত্তমানন্দ এবং সীতারাম দাস ওঙ্কারনাথের স্মৃতি বিজড়িত উত্তমাশ্রম এবং শ্রীরামাশ্রমের জন্য এর খ্যাতি দূর দূরান্ত পর্যন্ত। তবে এছাড়াও গঙ্গা তীরবর্তী ডুমুরদহের গ্রাম্য সবুজ প্রাকৃতিক সৌন্দর্য কম নয়। সেই সবই ঘুরে দেখব আমরা আজ। নেমে গিয়েছি ডুমুরদহে। ট্রেন চলে যেতেই শান্ত নিস্তরঙ্গ এখানে স্টেশন চত্বরটি। এই দিককার স্টেশনগুলির নির্জনতা আমি খুব উপভোগ করি। এবারে শুরু করা যাক আমাদের ডুমুরদহ ভ্রমণ। আমার আজকের গন্তব্য ডুমুরদহ স্টেশনের পূর্ব দিকেই সব। তাই স্টেশন থেকে নেমেই লেভেল ক্রসিং পার করে পূর্ব দিকেই যাওয়া যাক। লেভেল ক্রসিংয়ের ঠিক পাশেই রয়েছে একটি মিষ্টির দোকান। আমি আশেপাশে আর কোনো মিষ্টির দোকান কিন্তু লক্ষ্য করলাম না, তাই ঢুকেই পড়লাম এই উত্তমানন্দ মিষ্টান্ন ভাণ্ডারে। প্রাতরাশ সারা হয়নি, এবারে সেই কাজটা করা দরকার। গরম গরম পেটাই পরোটা এবং ছোলার ডাল, ভালোই খেতে। দোকানে বেশ কিছু মিষ্টিও আছে, তবে সবই গ্রামের সনাতনী মিষ্টি। তারই মধ্যে থেকে কালাকাঁদ এবং সন্দেশ খেতে বললেন ওরা। আমি অবশ্য খেলাম না, নিয়ে নিলাম 2টি মিষ্টি। পরে সুন্দর নিরিবিলিতে কোথাও বসে খাওয়া যাবে। কাছেই আছে উত্তমাশ্রম। স্টেশন থেকে মিনিট 5 রাস্তা, সেদিকেই চলেছি আমি। উত্তমাশ্রম দিয়েই শুরু হোক আমার ডুমুরদহ ভ্রমণ। চলে এসেছি উত্তমাশ্রমের মূল তোরণের সামনে। সুউচ্চ পাঁচিল, তার মাঝে সুবিশাল এই তোরণ। সবুজের মাঝে নিরিবিলি পরিবেশেই আশ্রম। চলুন ভিতরে প্রবেশ করা যাক।
মূল তোরণ দিয়ে ঢুকে সামনে অনেকটা কিন্তু ফাঁকা কৃষিক্ষেত। ঢুকেই নজরে আসে একটি বোর্ড, যাতে আশ্রমের নিয়মাবলী দেয়া আছে। সেখানেই দেখলাম এখানে ছবি তোলা বারণ। আমি অবশ্য আশ্রম চত্বর এবং মন্দিরের বাইরের ছবি তোলার অনুমতি পেয়েছিলাম। এরপরে আরও একটু এগোতে হবে। এই মাঠে অবশ্য এখন কিছুই চাষ হয়নি। পরে শুনেছিলাম শীতে খুব ভালো সবজি চাষ হয় এখানে। ওই তো সামনেই দেখা যাচ্ছে আশ্রমের বাড়িঘর। মূল আশ্রম চত্বরে প্রবেশ করলেই নজরে আসে একটি গোলাকার বেদি বাঁধানো প্রাচীন বটগাছ। শুধু বট নয়, বট, অশোক, বিভিন্ন গাছের একসঙ্গে বেড়ে ওঠা। আশ্রমিকদের কাছে বড় পবিত্র এই পঞ্চবটি চত্বর। সুন্দর ছায়াঘেরা পরিবেশ, ভালোই লাগছিল। উত্তমাশ্রম প্রতিষ্ঠিত হয় 1318 বঙ্গাব্দের 3রা কার্তিক। প্রতিষ্ঠাতা উত্তমানন্দ দেব ব্রহ্মচারী। তখন গঙ্গা তীরে বন জঙ্গল ঘেরা একটা নির্জন স্থান ছিল ডুমুরদহ, হিংস্র বন্য পশু এবং পাখিদের বিচরণ ক্ষেত্র। তিনি বিশাল বটগাছের তলায় যজ্ঞকুণ্ড জ্বালিয়ে কঠোর সাধনায় নিমগ্ন হন। জনশ্রুতি, একটি বাঘ তার কাছে বসে রাত দিন পাহারা দিত, যাতে কেউ তার সাধনায় বিঘ্ন ঘটাতে না পারে। এখানেই তিনি সিদ্ধি লাভ করেন। এবার এগোয় সামনের দিকে। গোটা আশ্রম চত্বর যেন সবুজে মোড়া, নানান রকমের গাছগাছালি। উঁচু প্রাচীর দিয়ে ঘেরা বিশাল পরিধি নিয়ে গড়ে উঠেছে এই আশ্রমটি। আশ্রমের চারপাশেই চাষের জমি, সেখানে নানান রকম সবজির চাষ হয়। আশ্রমের মূল মন্দির চত্বরটি খুব সুন্দর। এখানেই রয়েছে একসঙ্গে অনেকগুলি মন্দির। আমি শুধু আশ্রম চত্বর এবং মন্দিরগুলির ছবি তোলার অনুমতি পেয়েছি মাত্র। মন্দিরের ভিতরের ছবি তোলা মানা, তাই আপনাদের ভিতরের ছবি কিন্তু দেখাতে পারলাম না। এই চত্বরে নানান রঙের সুন্দর ফুলের বাগানও আছে। আশ্রমে অনেকগুলি দালান ঘর। মূল মন্দিরে গুরু মহারাজদের চিত্রপট। সবার উপরে আদিগুরু শঙ্করাচার্যের ছবি, আছেন রাধাকৃষ্ণ। এই মন্দিরে একটা ছোট্ট ইতিহাসও আছে। গঙ্গা তীরে এক সাধু টহলদাস বাবাজির আখড়া ছিল। এই আখড়া গোপালজিউর আখড়া নামেই পরিচিত। তার মৃত্যুর পর তার শিষ্য হরিদাস বাবাজি গোপালের সেবা পুজো করতেন। তিনি দেহ অবসানের আগে গোপাল এবং রাধাকৃষ্ণের বিগ্রহ উত্তমাশ্রমের তৎকালীন আচার্য ধ্রুবানন্দ গিরিকে দিয়ে যান। শুধু তাই নয়, তার আখড়ার স্থাবর অস্থাবর সম্পত্তিও উত্তমাশ্রমকে অর্পণনামা করে দিয়ে যান। সেই থেকে গোপাল এবং রাধাকৃষ্ণ উত্তমাশ্রমের সেবা পুজো পেয়ে আসছে। এখানে থাকা সব মন্দিরেই কিন্তু নিয়মিত পুজো আচ্চা হয়। পাশের বিরাট হলঘরটিতে উপাসনা হয়। উঠোন ভর্তি নানাবিধ ফুল ফলের বাগান। ওপাশে শিব মন্দির, সেখানে আবার বড় কালো পাথরের শিবলিঙ্গ। তারপরে গুরু মহারাজের সমাধি মন্দির। আরও একটা সমাধি মন্দির আছে, যেখানে অনেকের সমাধি আছে। আছে একটি যজ্ঞ ঘরও। স্বামী উত্তমানন্দের সাধন কক্ষটি এতটাই জীর্ণ হয়ে পড়েছিল, সেটি ভেঙে প্রায় 50 বছর আগে নতুন এই স্মৃতি মন্দিরটি নির্মাণ করা হয়। এবারে এগোলাম আরেকটু পিছনের দিকে। এখানে গোশালায় অনেকগুলি গরু আছে। গোশালা পেরোলেই একটা বড় আমবাগান। এবারে এগোলাম সেই আমবাগানের দিকে। আমবাগানের ভিতরেও ছোট ছোট কুটিরের মতো ঘর রয়েছে। দূরে একটি ছোট্ট ঘর আমার নজর কাড়ল। আহা, আশ্রম তো এমনই হওয়া উচিত, ছায়া সুনিবিড়, শান্তির নীড়। রথযাত্রা এখানে খুব ভিড় হয়।
আশ্রমের গা ঘেঁষে একসময় গঙ্গা বয়ে যেত। নিচের দিকে ঘাটের সিঁড়িগুলি নেমে গিয়েছে। এখন চর পড়ে গঙ্গা অনেকটা দূরে সরে গেছে। এবারে সেই সিঁড়ি দিয়ে একটু নামা যাক। সিঁড়ি দিয়ে নিচে নেমে বেশ ভালোই লাগে। এদিকেও বেশ সবুজ। সামনে আছে একটি ঝিল। এবারে গেলাম সেই ঝিলের কাছে। পরিবেশটি সত্যি বেশ সুন্দর। ঝিল থেকে এবার ফেরা যাক। ঝিলের ধার থেকে ফিরে এলাম আশ্রমের দিকে। এই বেলা বলে রাখি, এখানে সপ্তাহে 3 দিন দীক্ষা দেওয়া হয়। দুপুরে রোজ অন্নভোগের ব্যবস্থাও আছে। এজন্য কোনো মূল্য ধার্য নেই। যার যেরকম সাধ্য সেরকম দান করবেন, তাই গ্রহণ করা হবে। তবে বেশি লোক প্রসাদ নিতে চাইলে বা দীক্ষা নিতে হলে 2-3 দিন আগে থেকে ফোন করে জানাতে হবে। আশ্রমের ফোন নম্বরটি এখানে দিয়ে রাখলাম আপনাদের সুবিধের জন্য। উত্তম আশ্রম দেখে এবারে চলেছি আর এক আশ্রমের দিকে। সীতারাম দাস ওঙ্কারনাথের নাম শোনেননি এমন মানুষ কমই আছেন। বিখ্যাত ধর্মীয় গুরু তথা হরিনাম প্রচারক। তার পৈতৃক বাসস্থান ছিল এই ডুমুরদহ গ্রামেই। এখন চলেছি সেই বাড়িটি দেখতে। উত্তম আশ্রম থেকে খুব বেশি পথ নয়, হেঁটে গেলে মিনিট 10 লাগবে বলছে গুগল। চলে এসেছি ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথের পৈতৃক বসত বাটির সামনে। এই বাড়ির নাম শ্রী ব্রজনাথ নিকেতন। গোলাপি রঙের দোতলা বাড়ি। প্রবেশ করা যাক বাড়ির ভিতরে। এই বাড়ির নিচের বারান্দার ঘরে ওঙ্কারনাথ জীবনের 22টি বছর কাটিয়েছেন। ঘরে আছে তার পূর্ণাবয়ব মূর্তি এবং তার স্ত্রীর মূর্তিও। তার ব্যবহৃত পাদুকা জোড়া এবং অন্যান্য বেশ কয়েকটি জিনিস সংরক্ষিত আছে এখানে। ওঙ্কারনাথের পূর্বাশ্রমের নাম ছিল প্রবোধচন্দ্র চট্টোপাধ্যায়। হুগলি জেলার কেওটা গ্রামে 1992 সালের 17 ফেব্রুয়ারি তিনি জন্মগ্রহণ করেন। তার দীক্ষাগুরু ছিলেন মগরা দিকসুই গ্রামের দাশরথী দেব যোগেশ্বর। এই বাড়ির দোতলায় আছে আরও একটি মন্দির। ওঙ্কারনাথের নাতি শ্রী দীনবন্ধু চট্টোপাধ্যায় ওরফে বিজ্ঞানানন্দ এসবের দায়িত্বে আছেন। ভক্ত বা শিষ্যদের এখানে দুপুরে অন্নভোগ প্রসাদের ব্যবস্থা আছে। তার জন্য নির্দিষ্ট কোনো মূল্য নেই। সাধ্যমতো যে যা ঠাকুরের উদ্দেশ্যে দিতে পারেন তাই গ্রহণ করা হয়। ব্রজনাথ নিকেতনের থেকে আক্ষরিক অর্থেই ঢিল ছোড়া দূরত্বে রয়েছে অতি প্রাচীন এক কালী মন্দির, যা বুনোকালী মন্দির বলেই পরিচিত এই এলাকায়। একটি পিরামিড আকৃতি 4 চালাযুক্ত একতলা সাদামাটা এই মন্দিরটির স্থাপত্যে আধুনিক কালের নির্মাণের ছাপ স্পষ্ট। সামনে রয়েছে বাঁধানো চাতাল, বাইরে তোরণদ্বার। এককালে বলির প্রচলন ছিল বটে, তবে বর্তমানে বৈষ্ণব মতেই পুজো হয়। কারোর কোনো মানত থাকলে ছাগলের কান কেটে বেলপাতায় করে অর্ঘ্য দেবার রীতি চালু আছে। বুনোকালী মায়ের মন্দিরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ডুমুরদহের বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় ওরফে বিশে ডাকাতের নাম। 19বিংশ শতাব্দীর প্রথম দিকে যখন বাংলার ডাকাতদের সামলাতে ব্রিটিশ সরকারের হিমশিম খাওয়া অবস্থা, তখন ডুমুরদহের বিশে ডাকাত ইংরেজদের কাছে ত্রাস স্বরূপ ছিলেন বলে শোনা যায়। তারই উপাস্য দেবী এই বুনোকালী। এখনও বন্দ্যোপাধ্যায় পরিবার এই মন্দিরের দেখাশোনা করেন। বুনোকালী মাতার মন্দিরের পাশেই রয়েছে একটি 8 চালা ভৈরব মন্দির। এবারে এসেছি সেই 8 চালা মন্দিরে।
পোস্ট অফিসের গায়েই এই মন্দিরটি। বড় আম গাছ ঢেকে থাকায় বাইরে থেকে সেভাবে বোঝাই যায় না। কাছে গেলে দেখা যায় মন্দিরের গায়ে রয়েছে টেরাকোটার কাজ। মন্দিরটির অবক্ষয়প্রাপ্ত টেরাকোটার কাজ বেশ ভালো। তবে যা হয়ে থাকে অনাদরে বা অবহেলায়, সেই সব শিল্প আজ বিপন্ন। ভিতরে আছে শিবলিঙ্গ। বুনোকালীর পাশাপাশি নিত্য পুজো হয় তারও। বুনোকালী মন্দির দেখে এবারে চলেছি শ্রীরামাশ্রমে। পৈতৃক বাড়ির অদূরে গঙ্গার তীরে এই আশ্রমেই পঞ্চবটির নিচে মাটির এক গুহায় নির্জনে বসে প্রবোধচন্দ্র ঈশ্বরের আরাধনায় মগ্ন হন। তখন পঞ্চবটির পাশ দিয়ে গঙ্গা বয়ে যেত। এখন অবশ্য তা সরে গিয়েছে বহু দূরে। এখান থেকে মিনিট 5 হাঁটা পথ। চলে এসেছি শ্রীরামাশ্রমে। ছোট্ট গলি দিয়ে ঢুকতে হয় এই আশ্রমে। 1334 বঙ্গাব্দের 16ই চৈত্র এই আশ্রম প্রতিষ্ঠা করেন গুরুদেব দাশরথী যোগেশ্বর। মূল মন্দিরে দুটো ভাগ। প্রথম ভাগে রাম সীতার মন্দির, ওঙ্কারনাথের সমাধি মন্দির ইত্যাদি। আগে আমরা এই রাম মন্দিরটাই দেখি। রাম মন্দিরের সুউচ্চ চূড়া দূর থেকে দৃষ্টি আকর্ষণ করে। গর্ভগৃহে রাম, সীতা এবং লক্ষ্মণের বিগ্রহ। সামনের নাট মন্দিরে তুলসী মঞ্চ, তাকে ঘিরে কয়েকজন গুরু মহারাজের চিত্রপট। সুশীতল শান্ত পরিবেশ। এই মন্দিরের পাশেই রয়েছে ওঙ্কারনাথের সমাধি মন্দির। গর্ভগৃহে ওঙ্কারনাথের মনবর মূর্তি যেন একদম জীবন্ত। আর চারদিকের বারান্দার দেওয়ালে ঠাকুর ওঙ্কারনাথের জীবনের ঘটনা এবং বাণী লিপিবদ্ধ। প্রসঙ্গত জানাই, 1982 6ই ডিসেম্বর 90 বছর বয়সে ঠাকুর ওঙ্কারনাথের জীবনাবসান ঘটে এবং ডুমুরদহে এনে তার এই নশ্বর দেহ সমাহিত করা হয়েছিল। এবারে আসা যাক মন্দিরের দ্বিতীয় ভাগে। বড় চাতালের ওপাশে রয়েছে সেই গুহা। গুহার কথা তো আগেই বলেছি, যে গুহার নিচে ওঙ্কারনাথ সাধনা করেছিলেন। এই গুহাটিকেই অক্ষত রেখে 2015 সালে একটি মন্দির নির্মাণ করা হয়, যার নাম গুহা মন্দির। ওঙ্কারনাথের গৃহদেবতা ব্রজনাথ রাধারানী, তৎসহ শিব, অন্নপূর্ণা, নৃসিংহদেব ও গুরুদেব দাশরথী যোগেশ্বর এবং ওঙ্কারনাথের মর্মর মূর্তি গুহা মন্দিরে প্রতিষ্ঠিত করা হয়। গুহা মন্দিরের সামনেই রয়েছে পঞ্চবটি। তারও প্রাচীন ভাবগম্ভীর চেহারা, দেখতে ভালোই লাগে। সেই পঞ্চবটির বাঁধানো বেদির ওপর থেকে অপসারিত গঙ্গা, সবুজ মাঠ, গাছগাছালির দৃশ্য অতি মনোরম। খুব ভালো লাগছিল এখানে দাঁড়িয়ে সবুজ প্রকৃতিকে দু চোখ ভরে দেখতে। আশ্রমের পাশেই রয়েছে গঙ্গায় নামার ঘাটটিও। তবে গঙ্গা দূরে সরে যাওয়ায় এখন আর নদীর জলের সঙ্গে কথা বলতে পারে না ঘাট। একাকী অনাদরে চুপটি করে বসে থাকে এই প্রাচীন ঘাটটি। শ্রীরামাশ্রম দেখে এবারে রওনা দিলাম। সকাল থেকে অনেক আশ্রম, মন্দির ইত্যাদি দেখা হয়েছে। এবার একটু প্রকৃতির সঙ্গে দেখা না করলেই নয়। চলেছি তাই গঙ্গার দিকে। এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার পথ। টোটো ভাড়া করে যাওয়াই যায়, তবে আমি চলেছি হেঁটেই। লোকালয় পার হতেই বদলে গেল আশপাশের দৃশ্যপট। পিচের রাস্তা
বদলে গেল মাটির পথে। এদিকে বেশ কয়েকটি ইটভাটাও রয়েছে, তবে বর্ষায় এখন সেগুলি বন্ধ, তাই এদিকে এখন মানুষজন কমই। আমি চলেছি সামনে সবুজে মোড়া পথ বেয়ে গঙ্গার পানে। মিনিট 15 হেঁটে চলে এসেছি গঙ্গার কাছাকাছি। দুপাশ জুড়ে সবুজ ক্ষেত, তার মধ্যে দিয়ে মাটির এই পথ ধরে যাওয়াটাও বেশ আকর্ষণীয়। ওই তো সামনেই দেখা যাচ্ছে প্রবাহিনী গঙ্গাকে। নদীর পাড়ে এসেই মনটা যেন জুড়িয়ে গেল। খুব নিরিবিলি নির্জন এদিকটায়, দু একজন কৃষক ছাড়া আর কাউকেই চোখে পড়ল না। নদীর পাড়ে বট অশ্বত্থের ছায়া ঘেরা পরিবেশ। আমি এগোলাম আরও একটু ওদিকে। নদীর পাশ দিয়ে পায়ে চলা পথ চলে গিয়েছে অনেকটা দূরে। আমিও এগোলাম সেই পথ বেয়েই। এমন পথে যেতে আমার দারুণ লাগে। এমনিতে মেঘলা দিন, ঝিরঝিরে হাওয়া, একদিকে গঙ্গা, অন্য পাশে কৃষিক্ষেত। এমন পরিবেশে, এমন পথে মাইলের পর মাইল হাঁটা যায় খালি। গঙ্গার শোভা দেখতে দেখতে আমি একটু বসলাম এক জায়গায় ঘাসের পরে। সঙ্গে আনা মিষ্টিগুলির এবার সদ্ব্যবহার করা যাক। সকালেই কিনেছিলাম সেই দুটি মিষ্টি, সেগুলি এবার খাবো। বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটির পর এসে বসেছি গঙ্গার ধারে। সামনেই নদী বয়ে চলেছে, তবে হ্যাঁ, এটা গঙ্গার মূল স্রোত নয়। মাঝে যেটা আমরা দেখতে পাচ্ছি ওপাশে, সেটা কিন্তু একটা দ্বীপ। মূল গঙ্গা ওপাশ দিয়ে বইছে, তারই একটা অংশ এই পাশ দিয়ে, দ্বীপের এই পাশ দিয়ে বয়ে গিয়ে ওই সামনে গিয়ে মিশেছে। ওই যে দেখা যাচ্ছে সামনে ওই মোহনা টাইপের, ওখানে গিয়ে মিশে গেছে আবার। যাই হোক, তবুও গঙ্গা তো, তার পারে। আর বিশেষ করে এই জায়গাটা এত নিরিবিলি, এত নিস্তব্ধ, শুধু পাখির ডাক শোনা যাচ্ছে। চারিদিকে সবুজ প্রচুর। এখন পাট হয়েছে, কলা গাছ রয়েছে, অন্যান্য শাকসবজি রয়েছে, সেগুলো তো রয়েছে। সবচেয়ে বড় কথা, ত্রিসীমানায় কেউ নেই। হ্যাঁ, লোকজন ওই পাশের দিকে তাও কিছু লোকজন ছিলেন, আর একটু এ পাশে চলে এসেছি আমি। এই পাশের দিকে কেউ কোথাও নেই। যদি আপনি একেবারে নিরিবিলি নির্জন একটা পরিবেশ পছন্দ করেন, তাহলে এই জায়গাটা অসাধারণ। সকালবেলা তো পাড়ার মধ্যে ঘুরছিলাম, আশ্রমগুলি সত্যি খুব ভালো ছিল, সেগুলি দেখলাম। দেখে টেকে পাড়ার মধ্যে থেকে ভালো একটু প্রকৃতির সঙ্গে দেখা করে আসি। অনেকে খোঁজ দিল যে নদীর সামনেই, বেশি নয়, 1 কিলোমিটার মতো হেঁটেই চলে এসেছি। তো নদীর ধারে এসে একদম মনটা জুড়িয়ে গেল। একটু মেঘলা মেঘলা, সেই জন্য খুব রোদটা গায়ে লাগছে না, এটা একটা সুবিধা হয়েছে, খুব ভালো। একটু বসি, আর মিষ্টি তো একটু খেতেই পারি নদীর ধারে। আমাদের পুরনো দর্শক বা নিয়মিত দর্শকরা জানেন, মিষ্টি নিয়েছিলাম সকালে, মনে আছে? 2টো মিষ্টি নিয়েছিলাম আমরা। একটা হচ্ছে কালাকাঁদ, আর একটা হচ্ছে ওদের সন্দেশ। এখানে আর খুব একটা দোকান আমি চোখে পড়েনি ওইটা ছাড়া, কিন্তু। তো কালাকাঁদটা একটু খেয়ে দেখি। কালাকাঁদ তো খারাপ না, ভালো, মিষ্টি কম। আর এই সন্দেশটি কেমন, একটু খেয়ে দেখা যাক। সন্দেশটি, সন্দেশটিও ভালো, সুন্দর একটা গোলাপ জলের গন্ধ আছে। আমার আবার গোলাপ জলের গন্ধ ভালো লাগে। তো যাই হোক, মিষ্টিটা খারাপ না। সব মিলিয়ে আজকের যে সফর, সেই সফরের শেষ বেলায় এই যে নদীর ধারে বসা, নিজের মতো করে একটু মিষ্টি খাওয়া, উপভোগ করা, সব এটা জমে গেল, খুব ভালো। আর একটু নদী টদী দেখি, তারপরে বাড়ি ফিরবো।
এখানে বসে রইলাম অনেকটা সময়, ফিরতেই ইচ্ছে করছিল না। তবে দুপুর হয়ে আসছে, এবারে ফিরতেই হয়। গঙ্গার ধার ধরে হাঁটতে হাঁটতে ফিরে চলেছি সেই মেঠো পথ বেয়ে। এইবেলা বলি, আমি তো সফর সকালের দিকে করেছি, আপনারা চাইলে কিন্তু বিকেলের দিকে এই সফর করতেই পারেন। বিকেলের দিকে গঙ্গার এই ধারটা খুব ভালো লাগবে আপনাদের। এবারে গঙ্গাকে বিদায় জানানোর পালা। গঙ্গাকে বিদায় জানিয়ে এবারে ফিরে চলেছি আমি। এখান থেকে অবশ্য টোটো বা অটো কিছুই পাওয়ার সুযোগ নেই। আপনারা এলে টোটো ভাড়া করেই আসতে হবে, নতুবা প্রায় 1 কিলোমিটার যাওয়ার পরে লোকালয় এলে সেখান থেকে টোটো মিলতে পারে। স্টেশন এখান থেকে 2 কিলোমিটার মতো পথ, এটুকু আমি হেঁটেই চলে যাব। আশপাশের গ্রাম্য সহজ সবুজ সুন্দর প্রকৃতি দেখতে দেখতে পথের ক্লান্তি বোধই হবে না। মিনিট 20 হেঁটে চলে এসেছি ডুমুরদহ স্টেশনে। বেলা 12:30 মতন বাজে, তাই এখানে আর খাওয়া দাওয়া করছি না। বাড়ি যাওয়ার পথে খিদে পেলে তখন দেখা যাবে। ডুমুরদহ স্টেশন থেকে আমি ধরে নেব সরাসরি কাটোয়া হাওড়া লোকাল, নামবো বালি স্টেশনে, ফিরবো একইভাবে বালি স্টেশন থেকে বাস ধরে। ওই তো ঢুকছে আমার ট্রেন, তাহলে উঠে পড়ি। উঠে পড়েছি ট্রেনে, ছেড়ে যাচ্ছি ডুমুরদহকে, নিয়ে যাচ্ছি খুব সুন্দর একটা বেড়ানোর সুখস্মৃতি। প্রচুর গন্তব্য কিন্তু ছিল না, তাই ধীরে সুস্থে আজ বেরিয়েছি আমি। ধর্ম প্রকৃতি পরস্পরের সঙ্গে মিশেছিল খুব মিহিভাবে, তাই তো খুব ভালো লাগলো এই ডুমুরদহ সফর। এবারে বলি এখানে আসবেন কিভাবে। ট্রেনে দুভাবেই আসা যায়। কলকাতা থেকে এলে হাওড়া থেকে সরাসরি কাটোয়া লোকাল ডুমুরদহে আসে। শিয়ালদহ থেকেও কাটোয়া লোকাল ধরে আসা যায় এখানে, তবে সেই ট্রেন দিনে একটাই। এছাড়াও ব্যান্ডেল পর্যন্ত এসে সেখান থেকেও ব্যান্ডেল কাটোয়া লোকাল ধরা যায়। গাড়িতে বা বাইকে এলে ডানকুনি থেকে দিল্লি রোড ধরে মগরার আগে এসে আসাম রোড বা STKK রোড ধরে পৌঁছানো যায় ডুমুরদহে, অথবা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে গঙ্গা পেরিয়েও ধরে নিতে পারেন আসাম রোড। খাওয়া দাওয়ার জন্য ডুমুরদহে কোনো বড় হোটেল বা রেস্টুরেন্ট পাবেন না, তবে এই আশ্রমগুলিতে দুপুরের প্রসাদ মেলে, একটু আগে গিয়ে বললেই হয়। এছাড়া ছোটোখাটো হোটেল তো আছেই, আসাম রোডের উপরে ধাবাও আছে। এখানে থাকার কিন্তু তেমন কোনো ব্যবস্থা নেই। আশ্রমে থাকা যায়, তবে তা মূলত ভক্তদের জন্যই। অবশ্য থাকার প্রয়োজনও খুব একটা পড়ে না, দিনের দিনই বেরিয়ে ফিরে আসা যায়। তাহলে আর দেরি কেন, একদিনের জন্য ঘুরেই আসুন না হুগলির এই শান্ত সুন্দর সবুজে মোড়া ডুমুরদহ গ্রাম থেকে। আপনাদের অনুমতি নিয়ে আমি তবে আজ যাই, আবার ফিরে আসছি সামনের বুধবারে অন্য কোথাও যাওয়া এবং খাওয়া নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবেই দেখতে থাকবেন দৃশ্যকল্পের চ্যানেল ও যাওয়া এবং খাওয়া।